প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন কোচিং ক্লাসে তোমাদের আরও একবার স্বাগত। আমি আসিক আহমেদ ক্লাস 9-এর ইতিহাস বিষয় নিয়ে আরও একবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেই সঙ্গে আর একটু বলে রাখি যে আমি চাঁদপুর আলিয়া একাডেমি একজন শিক্ষক, এবং চাঁদপুর আলিয়া একাডেমি যে একটা অভিনব পন্থা নিয়েছে, যেটা আমি আগের ক্লাসেও বলেছিলাম যে অনলাইন কোচিং, সেখানে তোমাদের স্বাগত। তো আজকে মোটামুটি আমি যেটা পড়াবো সেটা হলো ভিয়েনা সম্মেলন। আগের দিন আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম নেপোলিয়ান সম্পর্কে, এবং নেপোলিয়ান সম্পর্কে যে ধ্যান ধারণা সেটা তোমাদের সামনে উপস্থাপন করেছিল এবং শেষও করে দিয়েছিলাম। যারা ইতিমধ্যে আমার আগের ক্লাস দেখেছো তারা নেপোলিয়ান সম্পর্কে যে বেসিক ধারণা সেটা পেয়েছো। যারা এখনও পর্যন্ত আগের ক্লাস আমার দেখোনি তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আগের ক্লাসটা তোমরা দেখবে, তাহলে নেপোলিয়ান সম্পর্কে যে ধ্যান ধারণা সেটা তোমাদের পরিষ্কার হয়ে যাবে। তো আজকে যে বিষয়টা আমি পড়াবো, মানে আগের ক্লাসও আমি বলেছিলাম তোমাদের যে আগামী যে টপিক আমি পড়াবো সেটা ভিয়েনা সম্মেলন। সেই প্রতিশ্রুতি মতো আজকে আমি তোমাদের সামনে যে সেই টপিকটা নিয়ে এসেছি, ভিয়েনা সম্মেলন। তো আজকে দেখে নেবো যে ভিয়েনা সম্মেলন বিষয়টা কি। আগে লিখে নিই, ব্যাপারটা দেখে নাও। দেখো, এখানে আমি লিখেছি যে ভিয়েনা সম্মেলন। এই ভিয়েনা সম্মেলনের বাহ্যিক যে মানেটা সেটা একটু তোমরা দেখে নাও, তাহলে আরও পরিষ্কার হবে বিষয়টা। ভিয়েনা হলো একটা দেশের রাজধানী, অর্থাৎ অস্ট্রিয়া যে দেশ, সেই দেশের রাজধানীর নাম হলো ভিয়েনা। অস্ট্রিয়া দেশের রাজধানীর নাম হলো ভিয়েনা। তার পাশে আমি লিখেছি যে সম্মেলন। সম্মেলন মানে কি? যে একটা সভা, কোনো একটা আলোচনা সভা। তোমাদের একটা উদাহরণ দিই। এই কদিন আগে একটা সংবাদপত্রে তোমরা একটা লেখা দেখেছিলে যে দিল্লিতে যে নিজামুদ্দিনে একটা তবলিগ জমায়েতে যে সম্মেলন হয়েছিল, সেখানে সমগ্র ভারতবাসী ব্যাপী লোকজন জমায়েত হয়েছিল। সেই সাথে সাথে বিদেশ থেকেও কিছু লোকজন এসেছিল। তো তারা যে ওখানে জমায়েত হয়েছিল কোনো একটা আলোচনা করতে, কোনো একটা টপিক নিয়ে, কোনো একটা বিষয় নিয়ে, সেটা ইসলাম ধর্মে হোক বা অন্য ধর্ম সম্প্রদায় হোক, কোনো একটা বিষয় নিয়ে তারা আলোচনা সেখানে করেছিল, তারা একটা সম্মেলন করেছিল। ঠিক তেমনই এই যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, সেখানেও একটা সম্মেলন হয়েছিল। তো আজকে আমাদের সেই জানার বিষয় যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে কি নিয়ে আলোচনা হয়েছিল, সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। দেখো, এই ভিয়েনা সম্মেলন সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে একটু জেনে নিতে হবে নেপোলিয়ান সম্পর্কে, কারণ নেপোলিয়ান ছাড়া ভিয়েনা সম্মেলন আলোচনা করা একেবারেই বৃথা। তো নেপোলিয়ানের যে শুরুটা 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ান যখন ফ্রান্সের সম্রাট হয়েছিলেন, তারপর থেকে আগামী 1812 কি 13 এই সময়টুকু, 1804 থেকে 1812 খ্রিস্টাব্দে বা 1813 খ্রিস্টাব্দে, এই সময়ের মধ্যে নেপোলিয়ান ইউরোপে একছত্র রাজত্ব করেছিল। অর্থাৎ তিনি যেটা মনে করেছিলেন সেটাই করেছিলেন। একের পর এক রাজ্য জয় তিনি করেছিলেন। বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি, মানে ওনার যেটা ভালো লেগেছিল, উনি যেটা মনে করেছিলেন যে এই দেশটা পোল্যান্ড সম্পর্কে যদি বলা হয়, নেপোলিয়ান মনে করেছিলেন যে পোল্যান্ড আমি জয় করব। তো উনি পোল্যান্ড জয় করে নিয়েছিলেন বিনা বাধাই, কেন ওনার এত পরিমাণ শক্তি বা সামরিক শক্তি ছিল, সেটার জোরে উনি পোল্যান্ডকে জয় করেছিলেন। এইভাবে একের পর এক ইউরোপের এক একটা দেশ উনি জয় করতে লাগলেন। ঠিক এরকম একটা পরিস্থিতিতে ইউরোপের আরও যারা শক্তিশালী দেশ ছিল, যেমন ইংল্যান্ড ছিল, অস্ট্রিয়া ছিল, রাশিয়া, প্রাশিয়া, সুইডেন, স্পেন, এই সমস্ত দেশগুলো একটা চিন্তার মধ্যে পড়ে গেল। চিন্তাটা কি না, নেপোলিয়ান এই যে একের পর এক দেশ জয় করছেন, তাহলে একদিন অস্ট্রিয়া হোক, এই যে রাশিয়া, প্রাশিয়া, এদেরও নেপোলিয়ান আক্রমণ করতে পারে, আক্রমণ করে এদের দেশটাকেও জয় করতে পারে। ফলে তাদের যে অস্তিত্ব সংকট দেখা দিল। ফলে তারা চিন্তাভাবনা করলো কীভাবে নেপোলিয়ানকে জব্দ করা যায় বা তাকে পরাজিত করা যায়। কিন্তু নেপোলিয়ানকে সেই সময় পরাজিত করা এক কথায় অবাস্তব ছিল, কারণ সমস্ত দিক থেকেই নেপোলিয়ান শক্তিশালী ছিল। কোন দিক থেকে নিয়ে যাবে, কোন দিক থেকে হারাবে, কি তার সাংগঠনিক শক্তি,
দৈহিক শক্তি কি তার যে সেনাবাহিনী সেদিক থেকেও নেপোলিয়ন কিন্তু বেশ একটা নির্দিষ্ট একটা পর্যায়ে ছিল। তো এরকম একটা পরিস্থিতিতে যখন নেপোলিয়ন স্পেন আক্রমণ করলেন, স্পেনের ভিতরে তখন একটা 1812 খ্রিস্টাব্দের পরে হবে সেটা, স্পেনের ভিতরে একটা গৃহযুদ্ধ চলছিল। সেই গৃহযুদ্ধের সুযোগ নিয়ে নেপোলিয়ন সেখানে যখন হস্তক্ষেপ করতে গেলেন, তখন স্পেন ইংল্যান্ডের কাছে সাহায্য প্রার্থনা করলো। কী সাহায্য প্রার্থনা করলো? যে এই যে নেপোলিয়ন আমার কাছে আক্রমণ করবে, তাহলে আক্রমণের প্রত্যুত্তর হিসেবে তুমি আমার সঙ্গে যোগ দাও, তাহলে একজোট হয়ে, যদি আমরা একজোট হতে পারি তাহলে নেপোলিয়নকে পরাস্ত করতে পারবো। সেই এই একই পরিস্থিতি মানে উনি স্পেন পোল্যান্ডকেও বললেন যে পোল্যান্ড তুমি আমার সঙ্গে যোগ দাও, তাহলে আমরা একজোট হয়ে নেপোলিয়নের সঙ্গে যুদ্ধ করব, যদি নেপোলিয়নকে পরাজিত করা যায়। ঠিক এরকম একটা পরিস্থিতিতে পোল্যান্ড স্পেনের সঙ্গে যোগ দিল, এদিকে ইংল্যান্ডও যোগ দিল। ফলে ত্রিমুখী যে জোটের কাছে নেপোলিয়ন কিন্তু পরাস্ত হলেন। তারপর উনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করলেন। রাশিয়ার সঙ্গে উনি হয়তো জিততে পারেননি, কিন্তু মানে উনি একেবারে যে মানে জিতেও গেছিলেন এমনটা বলা যায় না, কারণ রাশিয়া হয়তো এই যুদ্ধে পরাজিত হয়েছিল, কিন্তু নেপোলিয়নের যে বৃহদাকার যে সেনাবাহিনী ছিল সেটা কিন্তু প্রচণ্ড, ওখানকার সেই সময় একটা প্রচণ্ড শীত হয়েছিল বা তুষারপাত, তার কারণে নেপোলিয়নের যে সেনাবাহিনী ছিল সেটা একটু ধ্বংস হয়ে গেছিলো এবং অল্প কয়েক সংখ্যক সেনাবাহিনী নিয়ে উনি নিজের দেশে ফিরে এসেছিলেন। তো এই যে এক পরপর দুটি যুদ্ধে নেপোলিয়নের যে পরাজয় বলা যায়, স্পেনে উনি পরাজিত হয়েছিলেন, কিন্তু রাশিয়াতে উনি পরাজিত হননি ঠিকই, কিন্তু পরাজয়ের মতোই হয়েছিলেন। তো এই দুটি যুদ্ধে যে ওনার যে পরাজয়, এটা ইংল্যান্ডের রাষ্ট্রনায়করা বেশ আনন্দিত হলেন যে না, নেপোলিয়ন তো একেবারে অপরাজয় নয়, তাকে পরাজিত করা যাবে এবং তাকে পরাজিত করা সম্ভব। এর ফলে পরে দেখা গেল যে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রপতি নিজেদের মধ্যে একটা আলোচনা করে নিলেন। কি আলোচনা করে নিলেন? যে না, ইউরোপের বিভিন্ন রাষ্ট্র বললেন যে আমরা যদি একজোট হয়ে নেপোলিয়নের সঙ্গে যুদ্ধ করি তাহলে নেপোলিয়ন পরাজিত হবে এবং নেপোলিয়নকে পরাস্ত করে আমরা ইউরোপে একছত্র সাম্রাজ্যের অধিকারী হব বা আমরাই ইউরোপের নিয়ন্ত্রক হব, যেটা বর্তমানে নেপোলিয়ন চালিয়ে যাচ্ছেন। তো এরকম একটা পরিস্থিতিতে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র জোট চতুর্থ শক্তি জোট গঠন করলো। কারা কারা একটু দেখে নাও। ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া, বেলজিয়াম। তো প্রথমে বললাম যে ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া, বেলজিয়াম, এছাড়াও আরও বেশ কিছু মানে রাষ্ট্রজোট ছিল। এই সমস্ত রাষ্ট্রজোট একত্রিত হয়ে গঠন করলো চতুর্থ শক্তি জোট। চতুর্থ শক্তি জোট, এই চতুর্থ শক্তি জোটের কাছে নেপোলিয়ন লিপগিজের যুদ্ধে পরাজিত হলেন। কোন যুদ্ধে বললাম না? লিপগিজের যুদ্ধে। এই লিপগিজের যুদ্ধে নেপোলিয়ন এই চতুর্থ শক্তি জোটের কাছে পরাজিত হলেন।
চতুর্থ শক্তিজোটের কাছে লিপগিজের যুদ্ধে পরাজিত হওয়ার পরে এই যে রাষ্ট্রনায়কদের কথা বললাম, ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, এরা কি করলেন, লিপগিজের যুদ্ধে নেপোলিয়নকে পরাস্ত করে তাকে একটা দ্বীপে নির্বাসন করলেন। সেই দ্বীপটা কোথায়? নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসন করলেন। তাহলে ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, সুইডেন, বেলজিয়াম, এই সমস্ত দেশের রাষ্ট্রনায়কেরা লিপগিজের যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করে তাকে এলবা দ্বীপে নির্বাসন করলেন। ফলে স্বাভাবিকভাবে ফ্রান্সের যে নেপোলিয়নের মানে একাধিপত্য ছিল সেটার পতন ঘটল। নেপোলিয়ন আর ফ্রান্সের সম্রাট রইলেন না, তাকে পরাস্ত করা হলো এবং তিনি পরাজিত হলেন এবং তাকে এলবা দ্বীপে নির্বাসন করা হলো। এরপর ইউরোপের যে রাষ্ট্রনায়করা আমি আগে বললাম, ওনারা চিন্তাভাবনা করলেন যে নেপোলিয়ন যে ইউরোপে একছত্র ক্ষমতা অধিকারী ছিলেন, অর্থাৎ তিনি ওই 1804 থেকে লিপগিজের যুদ্ধে পরাজিত হওয়ার আগে পর্যন্ত ফ্রান্সের যে একছত্র ক্ষমতা অধিকারী ছিলেন, তার ফলে কী হয়েছিল যে উনি যে বিভিন্ন দেশ জয় করেছিলেন, সেই দেশ জয় করার ফলে ফ্রান্সের যে রাজ্য সীমানা ছিল, সেই রাজ্যগুলো জয় করার ফলে রাজ্য সীমানাটা আস্তে আস্তে বেড়ে যেতে লাগলো। তারপর উনি বিভিন্ন দেশের সঙ্গে যে চুক্তি করেছিলেন, সেই চুক্তিগুলো তো নেপোলিয়ন যখন পরাজিত হলেন বা নেপোলিয়ন যখন ফ্রান্সের সম্রাট থাকলেনই না, তখন সেই চুক্তিগুলোর পরিণাম কি হবে, এইরকম। বা আরও বলা যায় যে নেপোলিয়ন যাদের সঙ্গে যুদ্ধে করেছিলেন, সেই সমস্ত যুদ্ধে যে ক্ষতি হয়েছিল বা ক্ষতিপূরণ, দেশের যে আর্থিক ক্ষতি হয়েছিল, সেই ক্ষতিপূরণের বিকল্প কী হবে, এই ধরনের বেশ কিছু কারণ তাদের মাথায় ঘোরাফেরা করতে লাগলো। ফলে তারা একটা সিদ্ধান্ত নিল যে একটা সম্মেলন করতে হবে, সেটা করতে হবে না। যেহেতু এই যে নেপোলিয়নের পরাজয়ের পিছনে অস্ট্রিয়াটা বড় হাত ছিল এবং অস্ট্রিয়াও বারবার বিভিন্ন কারণে নেপোলিয়নের সঙ্গে যুদ্ধে হেরেও গেছিল, অনেকবার উনি হেরে গেছিলেন এবং তার যে আর্থিক ক্ষতি হয়েছিল। তো এই যে অস্ট্রিয়া করলেন কি, তিনি বললেন যে আমাদের দেশের যে রাজধানী ভিয়েনা, সেখানে একটা সম্মেলন করা হোক। সেই সম্মেলনে আলোচনা করা হোক যে নেপোলিয়নের পরবর্তীকালে ইউরোপের পুনর্গঠন কী হবে, বা ইউরোপের কিভাবে যে নেপোলিয়ন সাম্রাজ্য চালানোর সময় যে সমস্ত ব্যবস্থাগুলো করেছিলেন, তার পতনের পরে ইউরোপকে কিভাবে গঠন করা হবে। তো এই ধরনের একটা মন মানসিকতা বা আলাপ আলোচনা করে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে একটা সম্মেলন করা হলো। এখানে বলা হয়েছে যে এই যে ভিয়েনা সম্মেলন হলো ইউরোপে প্রথম একটা বড় সম্মেলন, অর্থাৎ এর আগে ইউরোপে এত বড় কোনো সম্মেলন আর হয়নি। এটাই ছিল একটা মানে ইউরোপের সমস্ত দেশের মধ্যে প্রথম একটা সর্বদেশীয় সম্মেলন। তো এবারে আমরা আলোচনা করব যে ভিয়েনা সম্মেলনে মানে কি মানে নীতি গ্রহণ করা হয়েছিল বা কি আলোচনা হয়েছিল। দেখো, ভিয়েনা সম্মেলনে প্রধানত 4টি দেশ প্রধান ভূমিকা গ্রহণ করেছিল। সেটা হলো ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া এবং রাশিয়া। অর্থাৎ এই যে ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া এবং রাশিয়া, এই ভিয়েনা সম্মেলনে এই 4টি প্রধান রাষ্ট্র প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। কিন্তু এই সম্মেলনে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দিয়েছিল। বলা হয়েছিল যে মানে একমাত্র ওই তুরস্ক বা আরও কয়েকটি দেশ ছাড়া ইউরোপের প্রায় সমস্ত দেশের রাজা বা রাজপ্রতিনিধি এই ভিয়েনা সম্মেলনে যোগদান করেছিল। কিন্তু তারা যোগদান করলেও
মূলত এই ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া এবং রাশিয়া এই দেশ বা এই যে দেশের যারা রাষ্ট্রপ্রধান ছিলেন এটাই মূলত যে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন, বা এদের যে আলাপ আলোচনা এটাই সর্বাংশে গ্রহণযোগ্য হবে, এটাই মান্যতা ছিল। এনারাই প্রথম প্রধান যে ভূমিকা সেটাই এনারা পালন করেছিল। অন্য যারা রাষ্ট্রপ্রধানরা ছিলেন তারা জাস্ট শোভাবর্ধনকারী হিসেবেই সেখানে উপস্থিত ছিলেন। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, তো এই ভিয়েনা সম্মেলন আনুষ্ঠানিকভাবে যে একটা সম্বর্ধনা সেটা কিন্তু হয়নি। আমাদের এখানে কোনো একটা সম্মেলন যদি কোনো করা হয় তো আগে থেকে ঘোষণা করে দেওয়া হয় যে অমুক দিনে হবে, সেখানে একটা ভীষণ মানে আনড়ম্বর আমেজ মানে সেখানে প্রতিষ্ঠা করা হয়, মানে একটা ইন্ট্রোডাকশন করা হয়, তারপরে সম্মেলনটা চালু করা হয়। কিন্তু এই যে ভিয়েনা সম্মেলনটা যখন হয়েছিল সেরকম কোনো আড়ম্বর পিরস্কার এরকম কিছু হয়নি। হঠাৎ করেই ভিয়েনা সম্মেলনটা একদিন অনুষ্ঠিত হলো, সেখানে বিভিন্ন ইউরোপের সমস্ত দেশেরই রাষ্ট্রপ্রধানরা কম বেশি যোগদান করেছিল, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস ছিল, মানে একদিন হলো তারপর বন্ধ হয়ে গেলো সেটা না, এটা কন্টিনিউয়াস প্রসেস ছিল। তো সেদিকে যাচ্ছি না, মূলত আমাদের যে আলোচনা সেই আলোচনার দিকেই যাচ্ছি। তো এই যে ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া এবং রাশিয়া এই চারটি দেশকে তখন বলা হতো চার প্রধান বা বিগ ফোর। কি বলা হতো? এই যে চারটি রাষ্ট্র, এই চারটি রাষ্ট্রকে বলা হতো বিগ ফোর বা চার প্রধান, অর্থাৎ ভিয়েনা সম্মেলনে এই চারটি রাষ্ট্রেরই প্রধান ভূমিকা ছিল। এখন জেনে নিই যে এই চারটি যে রাষ্ট্র, এই চারটি দেশের কোন কোন নেতা প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। প্রথমে আসি, দেখো ইংল্যান্ড। ইংল্যান্ডের যে প্রতিনিধি ছিলেন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাসলেরি। চলে গেল ইংল্যান্ড, তারপর হলো অস্ট্রিয়া। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী অস্ট্রিয়ার যিনি প্রতিনিধিত্ব বা ছিলেন এই যে ভিয়েনা সম্মেলনে অস্ট্রেলিয়ার যিনি প্রতিনিধিত্ব করেছিলেন তিনি হলেন প্রিন্স মেটারনিখ। প্রিন্স মেটারনিখ বা মেটারনিক, লাস্টে যদি আমরা এখানে ক বসাই, এই খর বদলে যদি ক বসাই তাহলেও কোনো সমস্যা নেই। প্রিন্স মেটারনিকও হবে, প্রিন্স মেটারনিকও হবে, যে কোনো একটা দিলেই হবে। তারপরে যেটা আসছে প্রাশিয়া। তারপর হচ্ছে রাশিয়া। রাশিয়া থেকে কে এসেছিলেন না, রাশিয়া হলেন রাশিয়ার যা প্রথম আলেকজান্ডার। রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, এবং সর্বশেষ সেটা হলো ফ্রান্স। ফ্রান্সের যিনি প্রতিনিধি ছিলেন তিনি ছিলেন ট্যালিডা। এখানে একটা জিনিস দেখো, আমি এখানে বললাম, এখানে বলেছি দেখো ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া এবং রাশিয়া এরা ছিলেন বিগ ফোর, এরাই ছিলেন ভিয়েনা সম্মেলনের মূল নিয়ন্ত্রক। এরপরে বলছি দেখো ইংল্যান্ডের যিনি প্রতিনিধিত্ব করেছিলেন তিনি ছিলেন ক্যাসেলরি।
তারপরে আসে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার যিনি প্রতিনিধিত্ব করেছিলেন তিনি ছিলেন প্রিন্স মেটারনিক, মেটারনিক যেটাই হোক লিখবে, অসুবিধা নেই, মেটারনিকও হবে মেটারনিকও হবে। তারপর রাশিয়া ছিলেন, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার। এবং আমি শেষে লিখলাম ফ্রান্স। ফ্রান্সের যিনি প্রতিনিধিত্ব করেছিলেন তিনি হলেন তালিরা। আমি কিন্তু এখানে প্রাশিয়াটা লিখলাম না, কারণ প্রাশিয়া তো অলরেডি ওখানে ছিল, প্রাশিয়াটা লেখার প্রয়োজনে। কিন্তু যে ভিয়েনা সম্মেলনের যে নীতিগুলো গৃহীত হয়েছিল সেই নীতিগুলো মধ্যে ফ্রান্স কিন্তু থাকতে হবে, কারণ ফ্রান্স এই 4টি রাষ্ট্রের মধ্যে একমাত্র ফ্রান্স পরাজিত হয়েছিল। এই 3টি দেশ ইংল্যান্ড, অস্ট্রিয়া এবং রাশিয়া ফ্রান্সের বিরুদ্ধেই কিন্তু এই ভিয়েনা সম্মেলনটা করেছিল, ফ্রান্সের উপরে কিছু কোনো একটা উদ্দেশ্য নেই। সেই উদ্দেশ্যটা আমি পরে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তার আগে একটু আলোচনা বলে নিই। ধরো তাদের যে উদ্দেশ্যটা, ফ্রান্স পরাজিত, কারণ ফ্রান্সের সম্রাট নেপোলিয়নকে পরাজিত করা হয়েছিল এবং ফ্রান্সের যে প্রতিনিধি ছিলেন তালিরা তাকে ডাকা হয়েছিল। কারণ এরা যে এই ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া যে আলোচনা করবে বা ভিয়েনা সম্মেলনে যে আলোচনাটা গৃহীত হবে সেটা তো ফ্রান্সকে জানাতে হবে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হয়তো মানে যে সিদ্ধান্ত না হবে সেটা তো নেপোলিয়নকে নিয়েই সিদ্ধান্তটা নেওয়া হবে। অর্থাৎ নেপোলিয়ন যে রাজ্যগুলো জয় করেছিলেন বা তিনি যে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তিগুলো করেছিলেন সেগুলো যদি বাতিল করা হয় তাহলে সেই বাতিলের কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা তো ফ্রান্সকে জানাতে হবে। সেই জানানোর জন্যই কিন্তু তালিরাকে সম্মেলনে ডাকা হয়েছিল এবং তার উপরে বিভিন্ন শর্ত আরোপ করা হয়েছিল। কিন্তু তালিরা ইনি খুব কূটনীতিক ছিলেন এবং শুধু দক্ষ কূটনীতিবিদ ছিলেন এবং তিনি সেটা বেশ কৌশলে ওনার কাছে নিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে সেটা অবশ্য উনি মানতে চাননি। সেটা আরও পরে আমি ডিটেলসে আলোচনা করব পরে। মূলত এখন যেগুলো আমাদের আলোচনা করতে হবে যে এই যে ভিয়েনা সম্মেলন, এই ভিয়েনা সম্মেলন মোটামুটি 4টি দেশ অংশে প্রধান ভূমিকা গ্রহণ করেছিল এবং আমি এখানে লিখলাম যে ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া এবং ফ্রান্স এদের যে প্রতিনিধি ক্যাসেল ডি মেটারনিক, প্রথম আলেকজান্ডার এবং তালিরা এনারা প্রধানত এই সম্মেলনে প্রধান ভূমিকা করেছিলেন। এবং এই সম্মেলনে যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি এই সম্মেলনের সভাপতি তিনি হলেন প্রিন্স মেটারনিক। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিক এই ভিয়েনা সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন, উনি আর কি সভাটা পরিচালনা করেছিলেন। এবারে আসি কি নীতি নেওয়া হয়েছিল। দেখো ভিয়েনা সম্মেলনে মোটামুটি 3টি নীতি গ্রহণ করা হয়েছিল। 3টি নীতি কি গ্রহণ করা হয়েছিল না, প্রথমটা আসি ন্যায্য অধিকার নীতি, দ্বিতীয়টা হচ্ছে ক্ষতিপূরণ নীতি, আর 3 নম্বর হচ্ছে শক্তি সাম্য নীতি। আমি এখানে লিখলাম যে সম্মেলনের নীতি কি নীতি ভিয়েনা সম্মেলন গ্রহণ করা হয়েছিল। তো ভিয়েনা সম্মেলনে এই যে আগে আমি রাষ্ট্রপ্রধানদের কথা বললাম, ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া বা ফ্রান্স এরা যারা ছিল এরা মোটামুটি 3টি নীতি গ্রহণ করেছিলেন। 3টি নীতি কি না, 1 নম্বরটা হচ্ছে প্রথমটা হচ্ছে দেখো ন্যায্য অধিকার নীতি। 2 নম্বর হচ্ছে ক্ষতিপূরণ নীতি। প্রথম লিখলাম ন্যায্য অধিকার নীতি, দ্বিতীয় লিখলাম ক্ষতিপূরণ নীতি এবং 3-এ আসছে দেখো
শক্তি সাম্য নীতি। তো মোটামুটি বুঝতে পারলে যে ভিয়েনা সম্মেলনে আমি কোন নীতিগুলি কথা বললাম, যে সম্মেলনের নীতির কথা বললাম, এখানে আমি 3টি নীতির কথা লিখলাম। নীতিগুলি কি কি না, প্রথমে আসে ন্যায্য অধিকার নীতি, দ্বিতীয় নম্বরে আসে ক্ষতিপূরণ নীতি এবং 3 নম্বরে আসে শক্তি সাম্য নীতি। এবারে আমরা এই 3টি নীতি সম্পর্কে এক এক করে আলোচনা করব, যে এই 3টি নীতির কি কি বলা হয়েছিল। প্রথমটা দেখো, আমি এখানে লিখলাম যে ন্যায্য অধিকার নীতি। ন্যায্য অধিকার নীতিটা কি? ন্যায্য মানে কি? প্রকৃত একটা মানে যে দাবি। একটা সহজ একটা উদাহরণ দিই, দেখো, ধরো তুমি কিংবা তোমার বাবা বাজারে গেছে চাল কিনতে। তো এখন তো বর্তমানে দেখছো যে লকডাউন চলছে, তো বাজারে মার্কেটে যে জিনিসপত্রগুলো থাকবে সেগুলো একটা দাম বেশি নিশ্চয়ই হবে। তো তোমার বাবা বাজারে গিয়ে দেখছে যে যে চাল কিনতে গেছে সেই চাল যে যিনি দোকানদার তিনি বলছেন চাল বর্তমানে 35 টাকা, কিন্তু এই লকডাউনের আগে তিনি সেই চাল কিনেছেন 30 টাকা। তো ব্যাপারটা কী দাঁড়ালো, যে চালের যে ন্যায্য দাম মানে দামটা ছিল সেই দামটা তো দোকানদার নিচ্ছে না, বেশি নিচ্ছে। ফলে ন্যায্য যে ওর দামটা সেটা মানে তো নিচ্ছে না, এবং তার যে ন্যায্য প্রকৃত যে চালের দাম সেটা দোকানদার বেশি নিচ্ছে। ফলে তোমার বাবা কিন্তু সেখানে বলবে যে তুমি তো চালের ন্যায্য দামটা নিচ্ছ না, তুমি তো বেশি নিচ্ছ। তো এখানেও ঠিক তাই, দেখো ন্যায্য অধিকার বিষয়টাও ঠিক তেমনই। ন্যায্য যে অধিকার বিষয়টা ঠিক তেমনই, যে ভিয়েনা সম্মেলনে অর্থাৎ নেপোলিয়নের পতনের পর বা আরও আগে যদি বলা হয় ফরাসি বিপ্লবের পর যে রাজতন্ত্র ছিল, সেই রাজতন্ত্রের পরে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, এবং নেপোলিয়ন সেই প্রজাতন্ত্রকেই কম বেশি একটা সমর্থন করেছিলেন, যদিও তিনি রাজতন্ত্র প্রতিষ্ঠা পক্ষপাতী ছিলেন এবং করেও ছিলেন, কিন্তু তিনি সাম্যনীতিকে গ্রহণ করেছিলেন। তো ন্যায্য যে অধিকার নীতি ভিয়েনা সম্মেলনে বলা হয়েছিল যে ফরাসি বিপ্লবের আগে যে রাজবংশ রাজত্ব করত বা যেখানে যে রাজবংশ রাজত্ব করত সেই রাজবংশকে ফিরিয়ে আনা হবে। আরও ভালোভাবে যদি বলা হয় যে নেপোলিয়নের রাজত্বের আগে যেখানে যে রাজবংশ রাজত্ব করত সেই রাজবংশকে পুনরায় তাদেরকে আবার সিংহাসনে বসানো হবে। আমরা দেখেছি যে ফরাসি বিপ্লবের আগে রাজা ষোড়শলুই বুর্ব রাজবংশের রাজা ছিলেন রাজা ষোড়শলুই, তিনি সিংহাসনে বসেছিলেন এবং তাকে পরাজিত করে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। তারপরে নেপোলিয়ন সিংহাসনে বসেছিলেন। তো ভিয়েনা সম্মেলনে বলা হচ্ছে যে নতুন করে আবার সেই বুর্ব রাজবংশকে সিংহাসনে প্রতিষ্ঠিত করতে হবে, এবং সেটাই হলো ন্যায্য অধিকার নীতি, অর্থাৎ বুর্ব যে রাজবংশ। তো আমি প্রথমে তোমাদের যে আলোচনাটা করেছি ন্যায্য অধিকার নীতি, এই ন্যায্য অধিকার নীতি সম্পর্কে যদি বলা হয় যে আগেও আমি তোমাদের বলেছি যে ফরাসি বিপ্লবের আগে যে রাজা বা রাজবংশ যেখানে রাজত্ব করত তাদেরকে সেখানেই সিংহাসনে বসাতে হবে। যেমন ধরো ফরাসি বিপ্লব আগে বুর্ব বংশের রাজা ষোড়শলুই সিংহাসনে বসেছিলেন, তাকে পরাজিত করে ফরাসি বিপ্লব ঘটেছিল, তো তাকে আবার সিংহাসনে বসানোর জন্য বলা হয়েছিল ভিয়েনা সম্মেলনে। তারপরে আমরা দেখেছি যে স্পেনে যে রাজা ছিলেন বুর্ব রাজা চতুর্থ চার্লস, তাকে পরাজিত করে নেপোলিয়ন তার ভাই জোসেফকে সিংহাসনে বসেছিলেন। তো আবার এই ভিয়েনা সম্মেলনে বলা হয়েছে যে ওই যে ফ্রান্সের যে বুর্ব রাজা তাকে আবার সিংহাসনে বসাতে হবে। তো এরকম আরও বেশ কিছু রাজবংশকে সিংহাসনে প্রতিষ্ঠিত করা হয়েছিল, তার মধ্যে একটা আমি লিখে দিই। হল্যান্ডে ওরের রাজবংশ
পুনঃপ্রতিষ্ঠা হলো। অর্থাৎ হল্যান্ডের প্রথম অরেঞ্জ বংশ ছিল, নেপোলিয়ন আসার পর সেটা পরিবর্তন হলো, কিন্তু নতুন করে আবার অরেঞ্জ বংশ প্রতিষ্ঠিত হলো। তো ছাত্রছাত্রী সময় আজকে খুবই কম, তো সেই হিসেবে আমি পুরোটা ন্যায্য অধিকার শেষ করতে পারলাম না। তো পরের যে টপিকটা হবে বা পরের যে ক্লাসটা হবে সেখানে আমি তোমাদের এই ন্যায্য অধিকার নীতিটা পুরো শেষ করে দেবো। সেই সাথে সাথে আরও যে দুটি নীতি আছে, ক্ষতিপূরণ নীতি এবং শক্তিসামন নীতি, সেটাও শেষ করে দেবো এবং আরও কিছু আলোচনা করব। তার জন্য মোটামুটি এই টপিকটা যতটা শেষ করলাম দেখবে এবং পরবর্তী যে ক্লাস হবে সেটার জন্য অপেক্ষা করবে। তার জন্য আজকে আমি ক্লাসটা এখানে স্টপ করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।